কি নাম আপনার? না, মোহাম্মদ বেলাল। তো এখানে আপনি কেন আসছিলেন, কি জন্য আসছিলেন? আমি আসছিলাম যে আপনার সম্বন্ধে কিছু গুণগান শুনছি। আপনার অনেক রুগী থেকে শুনছি যে আমি অনেকখান থেকে চিকিৎসা নিয়েছিলেন, কোনো পরিবর্তন দেখি নাই। তো এর জন্য আপনার কথা শুনছি, এই জন্য আসছিলাম আপনার কাছে। বিশেষ করে এই যে সুনাম বলতে কি ধরনের সুনাম? শুনলাম যে অনেকে আপনার থেকে ওষুধ নিয়ে সুস্থ হয়েছে, অনেকে উপকৃত হয়েছে। এই জন্য আর আমিও অনেকদিন ধরেই রোগ নিয়ে ভুগতেছি, এই জন্য আপনার কাছে আসছি। যাক, আলহামদুলিল্লাহ। আসলে হোমিওপ্যাথি যে চিকিৎসাটা, এটা একটা, আমি মনে করি হোমিও জগৎ এটা একটা আলাদা ব্যাপার। হোমিও জগতে আমরা বিশেষ করে গরিব, তার মাধ্যম শ্রেণীর যে লোকগুলা, আমরা অনায়াসে ট্রিটমেন্ট নিচ্ছি। কিন্তু আসলে আদৌ যারা বড় লোক অথবা বিত্তশালী, তারা এখনো হোমিওপ্যাথিতে এখন তেমন একটা আসে না। কিন্তু যারা খেটে খাওয়া, মধ্যবিত্ত, গরিব, অসহায়, অর্থাৎ খেতে কামারে কাজ করে অথবা বিশেষ করে বিভিন্ন চরাঞ্চলে কাজ করে, তারা আসলে হোমিওপ্যাথিতে তার ঝুঁকি বেশি। সবাই মনে করে হোমিওপ্যাথিকে আসলে অর্থ কম, কাজ পায় বেশি। আসলে এটা অবশ্য সত্য কথা। এই আর আমরা এই যাবৎকাল যত ধরনের চিকিৎসা দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ, বিশেষ করে বড় বড় ডিজিজগুলো আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিয়ে আসছি। বড় বড় ডিজিজগুলো যেমন কি ধরনের ডিজিজগুলো, যেমন এই যে কিডনি ডিজিজ যে সমস্যাগুলো, অথবা এই যে কিডনি ডায়ালিসিস করতে হয় যে সমস্যাগুলো, বা কিডনির যে ক্রিটিনিনটা বৃদ্ধি, অর্থাৎ ড্রপ সি, কিডনি কারণে ফুলা, এইচবিএস এজি আর কি, হেপাটাইটিস বি ভাইরাস যে সমস্যাগুলো, বা যারা যে কারণে মেডিকেল আনফিট হয় আর কি, সেই সমস্যাগুলো, অথবা যাদের সন্তান হচ্ছে না বা বন্ধাত্ম যে সমস্যাগুলো, অথবা একটা সন্তান আর হচ্ছে না, 3, 4, 5, 7 মাস অনেকে বারে বারে, বিশেষ করে অ্যাবর্শন অথবা অকালে মৃত্যু যে সমস্যাগুলো, তারপরে অথবা বারে বারে মৃতবচ্ছি সন্তান হয় তবে বারে বারে মৃতবচ্ছি যে সন্তানগুলা, অথবা অর্শ, ভগন্দর, পিচ্ছুলা মতো যে সমস্যাগুলা, বিশেষ করে বর্তমান সমাজে যেভাবে এই যক্ষা বা টিবি সমস্যাগুলা ভুগতেছে, আমিও যদিও অন্যান্য রোগের কোনো গ্রান্টেড দিচ্ছি না, কারণ গ্রান্টেড কিন্তু আল্লাহ বিরোধী কাজ। কিন্তু অনায়াসে এখন দেখা যাচ্ছে যে হারে যক্ষার রোগগুলা বাড়তেছে, টিবি সমস্যাগুলা, আর আমি আলহামদুলিল্লাহ অনেক অসংখ্য যক্ষার ট্রিটমেন্ট দিচ্ছি। যক্ষার যে রক্ষা নাই, আসলে এই কথার যদিও ভিত্তি নাই, তারপর গ্রামে অনেকে বিশ্বাস করে যক্ষা মানুষকে ধ্বংস করে দেয় আর যক্ষা আরোগ্য হয় না। কিন্তু আসলে আলহামদুলিল্লাহ আমি অসংখ্য রোগী পাইছি আমার এখানে, কেস হিস্ট্রিতে আছে, ওদের পূর্ণ হিস্ট্রি বর্ণনা সহ আমার কাছে ফোন নাম্বার সহকারে অসংখ্য ডকুমেন্টস আছে। এগুলো বিশেষ করে আমি যাই বলি, এগুলো হচ্ছে ডকুমেন্টস দাঁড়ি কথা, যে যক্ষা ব্রাক সংস্থা কর্তৃক প্রথম 6 মাস ওষুধ খাইছে, কিছুটা আরোগ্য হওয়ার পরে পুনরায় সে দেখা দিচ্ছে, আবার 6 মাস ওষুধ সেবন করছে, কিছুটা আরোগ্য হওয়ার পরে পুনরায় সে আবার, বিশেষ করে কিছুদিন মধ্যে সুস্থ ছিল, আবার সে আগের মতোই যাচ্ছে। আবার ওষুধ খাওয়ার পরে পরে তাকে কি করছে, তাকে ওরা পরীক্ষা নিতে পরে মনে ধরে ওদের একটা বড় একটা হসপিটাল চট্টগ্রাম নিয়ে গেছে। চট্টগ্রাম নেবার পরে ওখান থেকে সে 3 বছর মেডিসিন সেবন করার পরে কোনো ফলাফল জিরো। এখন সে অকর্মণ্য, মানে কোনো কাজ কারবার বা কোনো কর্ম সে করতে পারতেছে না, তার সংসার চলে না, সে দিশেহারা অবস্থা, প্রত্যেকটা অর্গান পার্টস প্রায় দুর্বল। আলহামদুলিল্লাহ আমার চিকিৎসা সে কমপ্লিটলি সুস্থ। আমার এই ভিডিওটা আমি ইনশাল্লাহ আমার বিশেষ করে আমি ইউটিউব চ্যানেলে বিশেষ ছাড়বো, হয়তো 2-1 দিনের ভিতর বা কিছুদিন পর আমি ছাড়বো ইনশাল্লাহ এই ধরনের ভিডিওগুলা। অর্থাৎ যাদের সন্তান হচ্ছে না, 12 বছর সন্তান হয় নাই, 9 বছর সন্তান হচ্ছে না, হয় নাই, অনেক সম্পর্ক বিচ্ছিন্ন, সন্তান হচ্ছে না, সম্পর্ক বিচ্ছিন্ন, আমার কাছে 2 জন আসছে আলহামদুলিল্লাহ। আমি হয়তো ওদের থেকে আল্লাহর উপর ভরসা করে 3 মাস থেকে 1টা বছর সময় নিচ্ছি, আলহামদুলিল্লাহ সাকসেসফুল। এই ভিডিওগুলো আমি ছাড়বো। এই ভিডিওগুলো কেন ছাড়বো? আমার প্রচার প্রসারের জন্য না, এই ভিডিওগুলো হচ্ছে আসলে হোমিওপ্যাথ যে একটা শব্দ, অর্থাৎ হোমিওপ্যাথির উপর মানুষের আস্থা বাঁধানোর জন্য, আস্থা রক্ষার জন্য। এই যেমন তুমি এখন শুনে আসছো, আলহামদুলিল্লাহ শুনে আসছো, মানুষ তো এভাবে আসে আসলে।
আমি যে হোমিওপ্যাথির বিশেষ করে ডাক্তার, আমি নিজে প্রথমে ডাক্তার ভাবি না যে আমি ছোট মানুষ, যে হোমিওপ্যাথির মাধ্যমে যে যে মানুষ যে একটা সেবা দিতে পারতেছি, আমি যেটা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে, এবং আমি চেষ্টা করি, এবং আমি আমার ওস্তাদ এবং যারা আমার চেয়ে অভিজ্ঞ ডাক্তার যারা, আমি তাদের থেকে সবসময় শিখতে চেষ্টা করি। আমি এই পেশায় প্রায় আজকে দীর্ঘ 2 যুগ ধরে পাই চিকিৎসা দিয়ে আসছে আমি আলহামদুলিল্লাহ, এই আর কি। তো আজকে তো অনেক রাত হয়ে গেছে আসলে, এখন বিশেষ করে আমরা এখন যাওয়ার পরে তুমি এমন সময় আসলা, এই কারণে এখন আমরা পাইছি আমার বন্ধ করে ফেলছি। তো আর কিছু বলবা নাকি? তাহলে আজকে আর তোমার ট্রিটমেন্টটা আমরা আজকে না, আর ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু করবো ইনশাল্লাহ। এই এই আর কি। তো এখন আজকে আর বিশেষ করে কোনো কথা বলবা নাকি, বা বা কোনো প্রশ্ন বা কোনো বলবা নাকি? আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে হোমিওপ্যাথ হোমিওপ্যাথিকটা কি? মানে তোমার সব বিশেষ করে প্রশ্ন হচ্ছে হোমিওপ্যাথিকটা কি কি? হোমিওপ্যাথিক কি? হোমিওপ্যাথি কাকে বলে? আচ্ছা আচ্ছা, তো এটা একটা সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা তুমি হুট করে আমাকে বলার কারণ কি? নিশ্চয়ই যেটা তুমি কার থেকে শুনে আসছো। এমনিতে আমার আগে হোমিওর প্রতি অত আস্থা ছিল না, এই জন্য যে আপনাকে প্রশ্নটা করলাম যে আগে তো আমি এলোপ্যাথিকের চিকিৎসা নিয়েছি, এখন হোমিওপ্যাথিকের উপরে তো আমার আস্থা ছিল না, এই জন্য জিজ্ঞাসা করতে। যাক, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসলে হোমিওপ্যাথিক কি, এটা এটা মানে হোমিওপ্যাথিক কি, এটা একটা এটা এটা একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোমিওপ্যাথিক, এখানে 2টা শব্দ বিশেষ করে যোগ হয়েছে, হোমিও প্যাথি। হোমিও অর্থ আমি যতটুকু জানি সম, আর প্যাথি অর্থ দুর্ভোগ। প্যাথি অর্থ দুর্ভোগ, যার অর্থ দাঁড়ায় সম দুর্ভোগ, অথবা আমরা এভাবে বিশ্লেষণ করতে পারি, যারা দুঃখকে ভাগ করে নেয়, যারা দুঃখকে ভাগ করে নেয়, এটা হচ্ছে হোমিওপ্যাথি। এবার তোমার প্রশ্ন হচ্ছে হোমিওপ্যাথি কাকে বলে? হোমিওপ্যাথি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি হয়তো কার থেকে শুনছো হোমিওপ্যাথি কাকে বলে। হোমিওপ্যাথি হোমিওপ্যাথি এটা সূক্ষ্ম মাত্রা, যার অর্থ হলো কি সূক্ষ্ম, সূক্ষ্ম সূক্ষ্ম। হোমিওপ্যাথি কাকে বলে আমি তোমাকে কিভাবে বুঝতে পারি, যেমন হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতিতে শুধু সিমটমস একমাত্র লাক্ষণিক চিকিৎসা, এখানে রোগের নামের উপরে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না। রোগের কন্ডিশন, রোগের অবস্থান, রোগের পর্যবেক্ষণ, রোগের ধরন, রোগের কখন আসে কখন যায়, রোগের বিশেষ করে ধরন কীরকম বা কোন সময়, সময় অবস্থান বিশেষ পর্যালোচনা করে, রোগের অবস্থান বিশ্লেষণ করে, কখন উৎপত্তি কখন যায়, এভাবে পূর্ণ হিস্ট্রি নিয়ে হোমিওপ্যাথি ওষুধটা সিলেকশন করা হয়। যা হোমিওপ্যাথি হচ্ছে মূলত আসলে টোটালিটি সিমটমসের উপর একটা লাক্ষণিক চিকিৎসা। তো এইভাবে আমাদের প্রায় আছে, এখানে মূলত রোগের নামে কাম নাই, লক্ষণই আমরা চাই। বিশেষ করে তুমি যে হোমিওপ্যাথি কাকে বলো, হোমিওপ্যাথি আমি তখন এভাবে তোমাকে সহজে বুঝতে চেষ্টা করি। হোমিওপ্যাথিক হচ্ছে সুস্থ শরীরে, আমি সুস্থ মানুষ, তো সুস্থ শরীরে, বিশেষ করে সুস্থ শরীরে স্থূল মাত্রায় আমি সুস্থ, আমি সুস্থ শরীর স্থূল মানে ব্যাপক মাত্রায়, ব্যাপক মাত্রায় সুস্থ শরীরে ব্যাপক মাত্রায় কোনো ভেষজ সেবন করিলে, কোনো ভেষজ, ভেষজ কাকে বলে? যে পদার্থের ভিতরে, যে বস্তুর ভিতরে ঔষধি গুণ আছে তাকে ভেষজ বলে। কোনো সুস্থ শরীরে ব্যাপক মাত্রায় কোনো ভেষজ সেবন করার পরে, ভেষজ বা বিশেষ করে ভেষজ কাকে বলে? যার ভিতরে ঔষধি গুণ আছে। কোনো সুস্থ শরীরে ব্যাপক মাত্রায় অথবা স্থূল মাত্রায় কোনো ভেষজ সেবন করার পরে যে অস্বাভাবিক অস্বাভাবিক যে কৃত্রিম লক্ষণ উৎপাদন হয়, আমি সুস্থ, আমি ব্যাপক মাত্রায় কোনো বিশেষ করে গাছের একটা অংশ বা ছাল আমি ভিজিয়ে সেবন করলাম, এক ব্যাপক মাত্রায় সেবন করার পরে আমার দেহের ভিতরে এক জাতীয় সিমটমস দেখা দিচ্ছে, লক্ষণ দেখা দিচ্ছে, আমি কি করি, কি করতেছি, কি অবস্থায় আমার কি কি সমস্যা দেখা দিচ্ছে, এগুলোকে সিমটমস বলে। যার অর্থ দাঁড়ায় কোনো সুস্থ শরীরে স্থূল মাত্রায় অথবা ব্যাপক মাত্রায় কোনো ভেষজ সেবন করার পরে যে কৃত্রিম লক্ষণ উৎপাদন হয়, যে কৃত্রিম লক্ষণ উৎপাদন হয়,
আমি বেশি খাওয়ার পরে, স্থূল মাত্রা খাওয়ার পরে একটা লক্ষণ উৎপাদন হয়েছে না, হয়েছে। যে লক্ষণ উৎপাদন হয়েছে আমি একটা বইতে বা রেপার্টরিতে উল্লেখ করলাম, বা একটা খাতার মধ্যে উল্লেখ করলাম যে কি কি সমস্যা দেখা দিচ্ছে অমুক গাছের ছাল বিশেষ করে সেবন করার পরে কি কি লক্ষণ উৎপাদন, আমি এটা একটা বইয়ের মধ্যে অথবা একটা বিশেষ করে রেপার্টরিতে অথবা খাতার মধ্যে উল্লেখ করলাম। হুবহু এই ধরনের একটা লক্ষণের রুগী আমার কাছে আসলো। আমি এই গাছের ছাল ব্যাপক মাত্রা সেবন করার পরে যে লক্ষণ উৎপাদন হয়েছে, ঠিক সেই লক্ষণের একটা রুগী আমার কাছে আসে, হুবহু সেই লক্ষণ বললো। সেই লক্ষণ কি বললো? এবার একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাজ হচ্ছে, আমি যখন স্থূল মাত্রায় বেশি মাত্রায় সেবন করার পরে যে লক্ষণ উৎপাদন হয়েছে না, ঠিক সেই লক্ষণ অনুযায়ী সেই ওষুধের সূক্ষ্ম মাত্রার সেবনে তা প্রশমিত হয়। আগে ব্যাপক মাত্রায় খাইছি, লক্ষণ উৎপাদন হয়ে গেছে। আরেকটা রুগী যখন আমার কাছে আসছে, ঠিক সেই লক্ষণ অনুযায়ী আমি ওই ভেষজ ব্যাপক মাত্রার পরিবর্তে অল্প মাত্রা সেবন করছি। অল্প সূক্ষ্ম মাত্রা সেবন করার পরে সূক্ষ্ম মাত্রায় সেবন করার ফলে আমার ওই লক্ষণটা চলে গেছে। ওই লক্ষণটা কি চলে গেছে। আগে ব্যাপক মাত্রা সেবন করছি, আমার লক্ষণ উৎপাদন হয়েছে। একটা রোগী হুবহু আসলো সেই লক্ষণে, সেই ওষুধের সেই ভেষজের স্থূল মাত্রার পরিবর্তে সূক্ষ্ম মাত্রা সেবনে তাহা প্রশমিত হয়ে গেছে, আরোগ্য হয়ে গেছে। এটা হচ্ছে হোমিওপ্যাথি। মোট কথা হচ্ছে কোনো সুস্থ শরীরে স্থূল মাত্রায় কোনো ভেষজ সেবন করার ফলে যে কৃত্রিম লক্ষণ উৎপাদন হয়, প্রকৃতিতে যদি এই ধরনের কোনো রোগী পাওয়া যায়, ঠিক সেই সিমটমস অনুসারে ব্যাপক মাত্রায় ওষুধের পরিবর্তে ব্যাপক মাত্রার ভেষজের পরিবর্তে ঠিক সেই ভেষজের সূক্ষ্ম মাত্রার সেবনে সেই লক্ষণের উপর সেই রোগী সুস্থ হয়, সেই রোগী হয় সুস্থ হয়। এটা হচ্ছে হোমিওপ্যাথি। এটা হচ্ছে কি হোমিওপ্যাথি। আর হোমিওপ্যাথির জনক হচ্ছে বিশেষ করে ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেমান। ওনার জন্ম হয় 1755 সালে 10 এপ্রিল। তবে এখানে বিশেষ করে একটা মতানৈক্য আছে, মানে 1755, তাহলে আজ থেকে মাত্র কিছু কত 200-250 বছর আগে, বেশি না, 250 থেকে 300 বছর আগে উনি ইংরেজি সাল অনুযায়ী উনি বিশেষ করে একটা অধিক রাতে জন্মগ্রহণ করছে। অধিক রাত্রে জন্মগ্রহণ করার পরে যদিও 10 এপ্রিল হয়, কিন্তু অধিক রাত্রে জন্মগ্রহণ করার পরে অধিক রাতে জন্মগ্রহণ করার পরে অনেকের মতে 10 এপ্রিলটার পরিবর্তে 11 এপ্রিলটা উল্লেখ করা হয়। তো এখানে আসলে আমি কিছুটা বলি, যেহেতু আজকে বিশেষ করে কথার সঙ্গে রুগী এখন নাই, এখানে একটা অপশন আছে। উনি হচ্ছে জার্মানির ওল্ডেনবার্গ শহরে, উনি বিশেষ করে প্রথম এমডি হিসাবে বিশেষ করে চিকিৎসা ভাষা ছিল। উনি একটা জার্মানির একটা সাক্সনি একটা নগরে জন্মগ্রহণ করে। সাক্সনি একটা নগরে, ছোট্ট একটা নগরে উনি জন্মগ্রহণ করে, জার্মানির। এই হানেমান ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেমান তার পুরো নাম। তো উনি কিন্তু আগে বিশেষ করে বর্ধনের এলোপ্যাথিক ডাক্তার ছিল। এলোপ্যাথিকে বিভিন্ন, উনি ছিল তৎকালীন বিশেষ করে জার্মানির ওল্ডেনবার্গ শহরে বসত। উনি এমডি ছিল, বড় ডাক্তার ছিল, উনি বড় চিকিৎসা ভাষায় ছিল, কিন্তু উনি একজন এলোপ্যাথি ডাক্তার ছিল। এলোপ্যাথি ডাক্তারের বিভিন্ন ওষুধের বিশেষ করে এই স্থূল মাত্রায় অর্থাৎ সাইড এফেক্টস, বারে আক্রমণ অথবা অঙ্গহানি, বিভিন্ন বিশৃঙ্খলা টক্সিন ডোজের কারণে উনি কিন্তু এলোপ্যাথির বিরুদ্ধে বিশেষ করে বারে এই যে লেখাগুলো শুরু করলো। একাধিকবার লিখছেন উনি, যদিও এলোপ্যাথি ডাক্তার হয়, উনি কিন্তু একাধিকবার এই যে এলোপ্যাথি ডাক্তারে বিশেষ করে এলোপ্যাথি ওষুধের সাইড এফেক্টসগুলো যখন উনি ওই যে বারে লিখা শুরু করলো, উনি এই কারণে কয়েকবার কিন্তু বিশেষ করে জেলখানায় ওনাকে যাইতে হয়েছে। যাও পরে উনি 1790 সালে অনেক গবেষণার পরে, ওনার কিন্তু হৃদয় বিদারক ছিল, উনি কিন্তু মানুষের প্রতি প্রেম ভালোবাসা ছিল, উনি মানুষের প্রতি বিশেষ করে মানে সবসময় উনি মানুষের এই যে দুঃখ দুর্দশা যন্ত্রণা নিয়ে উনি সবসময় গবেষণা করতো।
যে একটা মানুষ বারবার এলোপ্যাথি খায় আবার আক্রান্ত হয়, বারবার এলোপ্যাথি খায় আবার আক্রান্ত হয়, অথবা এই রোগের পরিবর্তে একটা রোগ বারবারে আসছে, সাইড এফেক্ট টক্সিন রোগ সৃষ্টি হচ্ছে, অঙ্গারে হচ্ছে। যাই হোক, উনি 1790 সালে উনি 1790 সালে হোমিওপ্যাথি নামে কিছু ওষুধ আবিষ্কার করেন। উনি ওষুধ আবিষ্কার করেন। তবে উনি তার জন্মের, এই বিশেষ করে ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেমান, তার জন্মের প্রায় 2500 বছর আগে যে ক্যালেন সাহেবের একটা বইতে উনি উল্লেখ ছিল যে ভেষজ রোগ আবিষ্কার করে, সেই ভেষজেই সেই রোগটা সুস্থ করে। মূলনীতি এটাই। আমরা বিশেষ করে ক্যালেন সাহেবের জন্য দোয়া করি, বিশেষ করে ক্রিশ্চিয়ান ফ্রেডরিক, বিশেষ করে স্যামুয়েল হানেমান যেটা হোমিওপ্যাথির জনক, আমরা তার জন্য দোয়া করি। যাই হোক, 1790 সালে উনি হোমিওপ্যাথি চিকিৎসা সেবা চালু করে। 1790 সালে, আজকে যেহেতু জানতে চাইছো হিস্ট্রি একটা অপশন আছে, 1790 সালে চালু করে। চালু করতে গিয়ে উনি এরপরে চালু করতে 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 প্রায় 4 বছর, 1790, 1791, 1792, 1793, 1794, 1795, 1796 সালে হোমিওপ্যাথি নামকরণ করা হয়। এ সর্বপ্রথম হোমিওপ্যাথি শব্দ কি করা হয়? নামকরণ করা হয়। কেউ যদি তোমাকে বলে হোমিওপ্যাথি নামটা কখন আসছে এই পৃথিবীতে, তুমি সহজে বলতে পারবা, এতটুকু বলতে পারবা যে আমি এতটুকু জানি যে হোমিওপ্যাথি নামটা 1796 সালে এই পৃথিবীতে নামকরণ করা হয়। 1796 সালে। তবে চিকিৎসা শুরু হয় 1790 সাল থেকে। কত সাল থেকে? 1790। আর হোমিওপ্যাথির নামকরণ করা হয় 1796 সালে। 1796 সালে। আরেকটা মজার ব্যাপার আছে এখানে। একটা মজার ব্যাপার হলো এলোপ্যাথি যে নামটা যিনি রাখে, তিনি আমাদের হোমিওপ্যাথির জনক একমাত্র ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেমান। তিনি কি এলোপ্যাথি নামটা উনি রাখছে। এই এলোপ্যাথির নাম ছিল আগে ওয়েস্টার্ন মেডিসিন। উনি এই নামটা চেঞ্জ করে 1810 সালে প্রায় 1810 সালে নাম রাখে এলোপ্যাথি। আগে আসছে না, আগে মানে হোমিওপ্যাথি তো নামকরণ করা হয় 1796 সালে। 1796 সালে এলোপ্যাথির আগে বিশেষ করে যে নামটা ছিল, ওটার নাম ছিল ওয়েস্টার্ন মেডিসিন। ওটাকে ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেমান বিশেষ করে নামকরণ করে 1810 সালে এলোপ্যাথি মেডিসিন। এই আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আমি এই চিকিৎসা ভাষায় আসলে প্রায় 2 যুগ ধরে প্রায় চিকিৎসা করি আলহামদুলিল্লাহ। দেশে বা বিভিন্ন প্রান্তে, কুমিল্লা, আমি বিশেষ করে দীর্ঘদিন রোগী দেখছি কুমিল্লা, তারপর নোয়াখালী চেম্বার আছে আমার, তারপর ওসখালী চেম্বার, আলহামদুলিল্লাহ। তো জাজবাতে কন্টিনিউ রোগী দেখি। আসলে আমরা যখন ভালো কিছু করতে চাই বা ভালো কিছু করতে যাই, আমাদের বিরুদ্ধে অসংখ্য লোক আছে। এমনকি আমাদের হোমিওপ্যাথি ভাইয়েরা কিন্তু আমাদের বিরুদ্ধে লাগে। এলোপ্যাথি ভাইয়েরা আমাদের বিরুদ্ধে তেমন করে না। আমি দেখছি এই যাবৎকাল আমাদের শত্রু যারা, আমি শত্রু বলবো না, ওরা আমাদেরকে ভুল বুঝে বা আমাদের বিরুদ্ধে যারা কথাগুলো বলে, বেশিরভাগ আমাদের হোমিওপ্যাথি ভাই বোনেরা বলে। আমরা ভালো কিছু করতে গেলে ওরা আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু এলোপ্যাথি কোনো বিশেষ করে ডাক্তার আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে দাঁড়ায় না। তারা আমাদের বন্ধু হিসেবে আর আমাদের কাছে আসে, আমি দেখছি। এবং অনেক এলোপ্যাথি ডাক্তার আমাদের কাছে আসেন যারা হোমিওপ্যাথি সেবন করে। আমরা হোমিওপ্যাথি, আসলে আমরা যে বিশেষ করে এলোপ্যাথি খাই না তা ঠিক না। আমি হোমিওপ্যাথিকে ভালোবাসি, চেষ্টা করি। কোনো রোগী আমি যদি বিশেষ করে আমার ওষুধে ফেলিওর হয়, আমি বারে বেশি রিপ্লাই করি। কিন্তু আমরা বিশেষ করে এখানে ইউনানি, হার্বস, তারপরে এলোপ্যাথি, শাস্ত্রে, কবিরাজি, আমরা কাউকে ঘৃণা করা যাবে না। কারণ কখন কার সাহায্যের প্রয়োজন হয় কখনো বলা যাবে না। আল্লাহ বিভিন্ন মাধ্যমে চিকিৎসা রাখছে, কিন্তু সবচেয়ে একটা দুঃখের ব্যাপার হলো হোমিওপ্যাথি ভাইরা কিন্তু আসলে আমাদের বিশেষ করে বিরুদ্ধে দাঁড়ায়। যাও, আমরা আসছি এখন আলহামদুলিল্লাহ, যত দিন যায় তত উন্নত সেবা দেওয়ার জন্য। আর আমরা চাই ইনশাল্লাহ বিশেষ করে বেশি সেবা দেওয়ার জন্য। আমরা চাই আরো বেশি মানুষকে সেবা দেওয়ার জন্য, আরো জটিল রোগগুলা, ক্রনিক ডিজিজগুলা, সমস্যাগুলা আমরা বিশেষ করে গবেষণা করে মানুষকে বেশি সেবা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ,
আজকে এই কারণে তো বিশেষ করে জরায়ু টিউমারগুলো, স্তনের টিউমারগুলো, বিশেষ করে অর্শের সমস্যাগুলো উন্নত, কয়েকটা পাগল রোগী আমি ট্রিটমেন্ট দিচ্ছি। আমি ওদের ইনশাল্লাহ বিশেষ করে ভিডিও করে পাঠাবো, ইনশাল্লাহ ভিডিও, মানে ওদের আসলে অনেকের বিবাহ হয়ে গেছে, তো তোরা তো মেয়ে, ওরা চাচ্ছে না ওদের সমস্যাগুলো বিশেষ করে তুলে ধরার জন্য। তা আমিও চাচ্ছি না বিশেষ করে তুলে ধরার জন্য। আমাদের কাছে ইনশাল্লাহ ডকুমেন্টস আছে আমার কাছে, তার অ্যাপেন্ডিসাইটিসের কয়েকটা রোগী আমার কাছে আছে, ওরা চিৎকার, মানে ওদের চেঁচামেচি, কষ্ট, কিছুক্ষণ পরে অপারেশন, আলহামদুলিল্লাহ। আমি ওদের ইনশাল্লাহ ভিডিও দেবো ইনশাল্লাহ। তার কিডনি ডিজিজ, সন্তানহীনতা, অসংখ্য অবনতি আমার কাছে ইনশাল্লাহ আমি এগুলো ভিডিও দিব। এই প্যারালাইসিস বিশেষ সমস্যাগুলা, তারপরে বিশেষ করে যে হার্নিয়া সমস্যাগুলো। তবে হার্নিয়া বেশিরভাগ ক্ষেত্রে হোমিওপ্যাথি সুস্থ হয় না, এটা আসলে হোমিওর বাহাদুরি না। আমি যদি হার্নিয়া রোগী ট্রিটমেন্ট দিই আলহামদুলিল্লাহ, হার্নিয়া রোগী বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্রোলে আসে নাই, অপারেশন করতে করা প্রয়োজন। আমরা হোমিওপ্যাথিতে সঠিক কথাটা তুলে ধরতে হবে, এটা আমাদের হোমিওর মূল বাহাদুরি। আমরা সব কথায় আমরা এগিয়ে, তা মূলত ঠিক না। তো পেট বেদনা, আলসার, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া, সেতি, আলহামদুলিল্লাহ আমাদের অগণিত সফলতা আছে, অগণিত সফলতা। এগুলো আমরা ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। যাক আল্লাহ, যাক বিশেষ করে আল্লাহ ভরসা। তাহলে আমরা ওই আগামীকালকে তোমার সিলসিলা ইনশাল্লাহ চালু করবো ইনশাল্লাহ, কেমন? ইনশাল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ তোমার সিলসিলা চালু করবো, ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। এই যাক, ভিডিও তাহলে হ্যাঁ, যাক আল্লাহ ভরসা, আমরা এই পর্যন্ত রাখি, অনেক কথা বললাম আসলে। আল্লাহ হাফেজ।